আপনাদের অনেক প্রশ্ন আসছে এখানে, প্রায় 100টার উপরে, 100 জনের উপরে এখানে কমেন্ট করেছেন। তো প্রত্যেকের কমেন্ট আমি দ্রুত পড়ে পড়ে যেগুলো কমন ইনফরমেশন আছে, যেগুলো আপনাদের সবারই জানা খুবই জরুরি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেয়ার করে যাব, যাতে এতটুকু আপনাদের অন্তত মনের থেকে সন্দেহগুলো যেন দূর হয়ে যায়। তো আমি কিছু সংক্ষেপে এখানে লিখছি, এরপরে আপনাদের কমেন্টগুলো আমি পড়বো। এসএসসি এইচএসসি পয়েন্টের যে গুরুত্বটা, আপনি যদি ব্যাচেলরে আসতে চান তাহলে এসএসসি এইচএসসি সব দুটোতে রেজাল্ট তো খুবই জরুরি গুরুত্ব বহন করে, কারণ এরপরে তো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হওয়ার কোনো কথা না। তবে আপনি আবেদন করতে পারেন আপনার জিপিএ 5-এর ভিতরে, যদি আপনার 4-এর উপরে থাকে তাহলে আপনি একটু ভেবে টেবে দেখেন আবেদন করবেন কিনা। এর নিচে থাকলে আমি বলবো আপনার আবেদন করার প্রয়োজন নাই। আর স্টুডেন্ট যদি খারাপ হয়ে থাকেন তাহলে এটা স্বাভাবিক যে আইএলটিএস-এ আপনি 6.5-এর উপরে পাবেন না। তো আইএলটিএস-এ যদি আপনি 6.5 না পান তাহলে কয় দিক থেকে আপনার রেজাল্ট খারাপ হচ্ছে, আপনার এসএসসি এইচএসসি রেজাল্ট খারাপ, এরপরে আপনার আইএলটিএস-এরও রেজাল্ট খারাপ। তো আপনি কিভাবে আশা করেন যে এইখানে ইউনিভার্সিটিতে হাজার হাজার স্টুডেন্ট আবেদন করবে, ওর ভিতর থেকে আপনাকে তারা চুজ করবে? চুজ করা পরের কথা, আপনাকে তারা তো একটা স্কলারশিপ না দিলে আপনি আসতে পারবেন না। তো ভিসা অফিস পর্যন্ত গেলেন, I-20 নিয়ে 1.5 লাখ টাকা খরচ করে ভিসা আবেদন করে আপনি ওইখানে গিয়ে দাঁড়াইলেন, অফিসার আপনাকে রিজেক্ট করে দিল, তো লাভটা হলো কি? এই কারণে রেজাল্ট যাদের ভালো তারাই শুধু, যারা ব্যাচেলরে আসতে চান তাদের জন্য এসএসসি এইচএসসি রেজাল্টও গুরুত্বপূর্ণ। যারা মাস্টার্সের জন্য এখানে আসতে চান তাদেরকে বলতেছি, আপনার এসএসসি এইচএসসির কোনো ভ্যালু নাই। আপনি সিজিপিএ 4-এর ভিতরে যদি 3 পয়েন্ট বা এর কাছাকাছি, এর থেকে বেশি পেলে ভালো, 3 পয়েন্টের কাছাকাছি পেলেও সমস্যা নেই, 2.9 সামথিং যদি পেয়ে থাকেন আপনি আবেদন করতে পারবেন, কিন্তু শর্ত দুইটা। ব্যাচেলরের পরে আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা স্কিল, খুব ভালো মানের স্কিল, কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই ধরনের কোনো যদি কিছু থেকে থাকে, এই জিনিসটা আপনার জন্য খুবই গুরুত্ব বহন করবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার আইএলটিএস-এ অবশ্যই ভালো একটা স্কোর দরকার। এরপরে অনেকে জিজ্ঞেস করছেন আইএলটিএস-এর স্কোর কেমন হওয়া লাগে, কিভাবে আইএলটিএস-এর প্রিপারেশন নেবেন, এই ধরনের অনেক কিছু। শার্লক হোমসের লিসেনিংয়ের কথা বলতেছি আগে। BBC 1 শার্লক হোমসের একটা টিভি সিরিজ বের করেছিল বেশ কয়েক বছর আগে, বেনেডিক্ট কাম্বারব্যাচ ওইখানে অভিনয় করেছে। তো এইটা যদি আপনি দেখে থাকেন, এটা যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে আপনার লিসেনিংয়ের কান তৈরি হয়ে যাবে, তো আপনার লিসেনিংয়ের স্কিল অনেক ডেভেলপ হবে। আর যাদের স্পিকিংয়ের প্রয়োজন তারা সাধারণভাবে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। যদি মনে মনে ভাবেন তাতে আপনার জিহ্বার প্র্যাকটিস হবে না। আর রিডিং, ভাই ফাঁকিবাজি দিয়ে রিডিং হয় না, ওই স্কিমিং করে বেছে বেছে এইভাবে হয় না। এই রিডিংটাই আপনি যদি সমস্ত শব্দগুলো বুঝে বুঝে পড়েন তাহলে রাইটিংয়েরও স্কিল হয়ে যাবে, ডেভেলপ হয়ে যাবে অনেক। রাইটিংয়ে অনেকেই কম পায়, কম পাওয়ার কারণ হচ্ছে আপনি বেশি লেখেন। আপনাকে বলছে 150 ওয়ার্ডের ভিতরে লেখেন, আপনি 5টা ওয়ার্ড কম লেখেন সমস্যা নাই, 10টা ওয়ার্ড বেশি লেখেন সমস্যা নাই। 150 ওয়ার্ডের জায়গায় আপনি 200 ওয়ার্ড লিখছেন, প্রত্যেকটা টিচার যে খাতাটা দেখবে তার সময়ের দাম আছে, তো আপনার 200 ওয়ার্ড পর্যন্ত যাবেই না, সে 150 ওয়ার্ডের কাছাকাছি গিয়ে এরপরে বাকিটুকু আপনাকে আরো নেগেটিভ মার্কিং করবে যে আপনি বেশি শব্দ লিখছেন, তাদের তো টাইম নাই। তো আর যেভাবে লিখবেন তার আবার নিয়ম আছে। প্রথমে একটা পেয়ারা, সেইখানে কতটুকু কথা লিখবেন, চার্টের কতটুকু ইনফরমেশন দিবেন, এরপরে আরেক পেয়ারায় একটা পক্ষে যুক্তি দেখাবেন, আরেক পেয়ারায় বিপক্ষে যুক্তি দেখাবেন, কাহিনী শেষ। আর যদি ওটা নির্ভর করে কিভাবে প্রশ্নে কি লেখা আছে, যদি আপনার ওপিনিয়ন চায় তখনই ওপিনিয়ন দিবেন, ওপিনিয়ন না চাইলে ওপিনিয়ন দিলে আপনার নেগেটিভ মার্কিং করবে। তো আইএলটিএস এর রাইটিংয়ের বিষয়ে এই জিনিসগুলো খেয়াল রাখেন। আর একটা বিষয়, স্পিকিংয়ের সময় প্রশ্ন কি করে সেটা ধৈর্য ধরে শুনেন। সে ওই একটা র্যান্ডম টপিকের উপরে আপনি তার সঙ্গে কথা বলতে পারেন কিনা এই বিষয় নিয়ে সে শুধু দেখার চেষ্টা করবে। যদি আপনি কথা বলতে পারেন, তাকে যদি আপনার কথা বুঝাইতে পারেন, সে বুঝলে সে আপনাকে একটা নাম্বার দিবে। কোনো জায়গা বেঁধে না গিয়ে, থেমে না গিয়ে যদি স্বাভাবিক কথাবার্তা চালিয়ে যান, আমি 7.5 পেয়েছি, আপনিও 7.5 পাবেন। বেস্ট অফ লাক। ইমেইল, ইউনিভার্সিটি, আগে এভাবে আসি, ইউনিভার্সিটি কিভাবে চুজ করবেন। কথা হচ্ছে আমরা বাঙালি, বাংলাদেশের থেকে আসছি, বরফের ভিতরে গেলে আমাদের 6 মাস বরফের ভিতরে আটকা থাকলে পাগলা গারদের সমান অবস্থা হবে। তো আপনাকে যেটা সাজেস্ট করবে সেটা হচ্ছে টেক্সাস থেকে শুরু করে নিউ ইয়র্কের আগ পর্যন্ত যতগুলো স্টেট এখান থেকে আছে ম্যাপের নিচের দিকে, এই স্টেটগুলোতে মাঝখান থেকে নিচের দিকে যত উপরে যাবেন তত বেশি বরফ পড়ে। তো এই নিচের দিকে যে স্টেটগুলো আছে এইখান থেকে আপনি চুজ করেন। এইখানের আবার টপ লেভেলের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন না। এই যে আজকেই কথা বলতেছিলাম আমার এক আত্মীয়র সঙ্গে, সে বলল যে তাকে সরাসরি বলে দিয়েছে যে তুমি অনেক স্কিলফুল, তুমি এখানে অবশ্যই অ্যাডমিশন পেয়ে যাবা, কিন্তু বাবা
তোমার যদি স্কলারশিপ পাওয়ার আগ্রহ থাকে, এইটা ছাড়া যদি তুমি আসতে না পারো, তাহলে আবেদন করো না। শুধু শুধু একটা সিট নষ্ট হবে, তোমাকে আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না যে তুমি স্কলারশিপ পাবা। স্কলারশিপ লিমিটেড, অবশ্যই স্কলারশিপ লিমিটেড, কিন্তু টপ ইউনিভার্সিটি গেলে আমি যতই ভালো হই, বাংলাদেশের বেস্ট স্টুডেন্ট হইলেও আমার থেকে ভালো জায়গার থেকে স্টুডেন্ট ওখানে যেতে পারে, অ্যাপ্লাই করতে পারে। তাহলে আমি স্কলারশিপ যে পাবো এ কথা কেউ আমাকে বলতে পারবে না। মিড লেভেলের ইউনিভার্সিটিগুলোতে আবেদন করেন, ওরা সবসময় চায় ডাইভার্সিটি, এটা মেনটেন করে। স্টেট যদি পছন্দ করে থাকেন, আগে দেখেন ওইখানের ওয়েদার কেমন, ক্লাইমেট কেমন, মানুষ কেমন, ওইখানের আশেপাশের পরিবেশগুলো কেমন, অ্যাক্টিভিটিস কেমন, আউটডোর অ্যাক্টিভিটিস কেমন। আর অনেকের কাজ করার আগ্রহ থাকে, তো গোপনে এটা করবেন, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু আপনি তারপর একটু খুঁজে নিয়েন যে ওইখানে কাজ করার মতো সুযোগ আছে কিনা। এরপরে ইউনিভার্সিটি খুঁজে পেলেন, ইমেইল দিবেন কিভাবে এবং কি দিবেন ইমেইলের সঙ্গে লিখবেন যে যদি আপনার একটু সময় থেকে থাকে, আমার কিছু প্রশ্ন ছিল, যদি আপনার মনে হয় যে আমার ভর্তি হওয়ার মতন যোগ্যতা আছে, তাহলে আমাকে জুমে 5টা মিনিট একটা মিটিংয়ের সুযোগ দিয়েন। তো জুম মিটিংয়ে যদি আপনাকে তারা অ্যাকসেপ্ট করে, একটা টাইম দিবে, আপনি সেইখানে 5টা প্রশ্ন 6টা প্রশ্ন লিখে রাখবেন। টিউশন ফি কেমন, এখানে আপনার ভর্তি হওয়ার চান্স কেমন, আপনার স্কিলটা কেমন তাদের কাছে মনে হচ্ছে, এবং আপনি এখানে কোনো গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেতে পারেন কিনা, জিনিসগুলো পরিষ্কার করে নিয়ে মনে মনে ভেবে লাভ নাই। আমি একজনের বা দুইজনের কমেন্ট এখন পড়ব, যেগুলো সবগুলোরই উত্তর এর মধ্যে হয়ে গেছে, কিন্তু দুই একজনের স্পেসিফিক কিছু মন্তব্য ছিল, ওই জিনিসগুলো আমি খুঁজে বের করে জানানোর চেষ্টা করব আপনাদের। মোশারেফ হোসেন রাকিব, আপনার জিপিএ লিখছেন এসএসসিতে 4.89, এইচএসসিতে 5, আপনি আবেদন করেন, কিন্তু আগেই বলছে আইএলটিএস একটা ভালো স্কোর রাখার চেষ্টা করেন। তো এখানে আরো অনেকেই সিমিলার কমেন্ট করেছেন, তো আপনাদেরকে বলি যারা ব্যাচেলরে করতে যাচ্ছেন তাদের 4 এর উপরে থাকলে যথেষ্ট, কিন্তু আপনাকে অবশ্যই আইএলটিএসে ভালো স্কোর করতে হবে। উইদাউট এনি স্কলারশিপ আপনি যাইতে পারবেন না। আমাকে হলি ক্রস স্কুলের এক শিক্ষক, এক স্যার আমাকে মেসেজ দিয়েছেন, উনি লিখছেন যে এসএসসি 1995-এ ওনার কমপ্লিট করেছে, এরপরে উনি এমপিওভুক্ত একজন টিচার এবং এমএসসি করেছেন ফিশারিজে। তো আপনার জন্য একটা পজিটিভ কথা বলি যে যাদের এই ধরনের স্পেশাল সাবজেক্টগুলোতে মাস্টার্স করা বা অনার্স করা, তাদের জন্য এটা খুবই পজিটিভ যে এই ধরনের স্পেশাল সাবজেক্টগুলোতে ডিমান্ড, মানে স্টুডেন্টের চাপ অনেক কম থাকে এবং ডিমান্ড সবসময় বেশি থাকে। তো ইউনিভার্সিটিগুলোতে আপনি আবেদন করলে আপনাকে এমনিতেই সম্মান দিয়ে বলবে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডাইভার্সিটি নিয়ে এখানে আসতেছে এবং তার টিচিংয়ের কিংবা বাস্তব অভিজ্ঞতা আছে বিভিন্ন জায়গায় এটা নিয়ে কাজ করা। যদি আপনার কোনো পাবলিকেশন থেকে থাকে সেটা আরও বেশি ভালো হয়। যদি আপনি কোনো ফিল্ডের কাজ করে তার কোনো অ্যাওয়ার্ড বা কোনো সার্টিফিকেট পেয়ে থাকেন, এই ধরনের কোনো কিছু, আপনার ন্যাশনাল পর্যায়েও যাওয়ার প্রয়োজন নেই, কোনো একটা কমিটি, ছোটোখাটো কমিটিও যদি এই ধরনের কোনো সার্টিফিকেট আপনাকে সম্মান দিয়ে থাকে, সেই জিনিসগুলো আপনি অ্যাড করে দিয়েন। এইটা দিয়ে আপনি সিভিতেও অ্যাড করে দিয়েন, পোর্টফোলিওতে আরও বড় করে লিখেন, এবং পোর্টফোলিও বানানোর সময় গুগল ড্রাইভে আপলোড করে ভিডিও এবং যতগুলো ডকুমেন্ট আছে আপলোড করে তার লিঙ্কটা নিয়ে আপনি ওই পোর্টফোলিওতে হাইপার লিঙ্ক করে দিয়েন যে বাস্তব ক্ষেত্রের অভিজ্ঞতা এবং এই ধরনের স্পেশাল সাবজেক্ট, ফিশারিজ বলেন কিংবা কি বলে এনভায়রনমেন্ট রিলেটেড, ডিজাস্টার সায়েন্স রিলেটেড, এই ধরনের কোনো কিছু যাদের থেকে থাকে, এরা খুবই লাকি বলতে হবে ইউএসের জন্যে। এরা এই স্টুডেন্টগুলোকে এখানে চায়, যাদের অভিজ্ঞতা আছে, যাদের যোগ্যতা আছে, তাদেরকে এখানে চায়। একজন লিখেছে নার্সিং নিয়ে, তো তাকে আমি বলতে চাই যে আপু, আপনি নার্সিং তো আমেরিকাতে এইভাবে খুবই একটা আনকমন বিষয়, কিন্তু আমার শহরে এখানে একটা প্রাইভেট নাম করা একটা ইউনিভার্সিটির আন্ডারে একটা নার্সিং কলেজ আছে, তো আমি চেষ্টা করবো যে ওদের ওইখান থেকে কোনো খোঁজ খবর নেওয়া যায় কিনা। যদি এরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্ট করে নার্সিংয়ের কোনো মাস্টার্স করার জন্য আপনি লিখছেন, তাহলে আমি খোঁজ নিয়ে আপনাকে এটা জানাবো। জবে আছি এখন, পিএইচডি করতে চাচ্ছি ইমিউনোলজিতে, কিভাবে স্টার্ট করব বুঝতেছি না। স্টার্ট করবেন বলতে আপনার প্রথম কাজটাই হলো ইউনিভার্সিটি খুঁজে বের করা। এরপরে সেই ইউনিভার্সিটির প্রফেসরদেরকে, গ্রাজুয়েট কোঅর্ডিনেটরদেরকে ইমেইল দেন যে আপনি এখানে আসতে চান। তারপরে তারাই আপনাকে বলে দিবে যে অমুক প্রফেসর এইটা করতেছে, এই বিষয়ে পিএইচডি করতেছে, তাকে আপনি ইমেইল দেন। তো আপনি বসে না থেকে গুগলে আগে সার্চ করেন কোন কোন ইউনিভার্সিটিতে ইমিউনোলজি আছে, পেয়ে যাবেন। খুঁজতে থাকেন, 10টা জায়গায় খুঁজেন, দেখবেন পেয়ে যাবেন। 2022 এইচএসসি সেপ্টেম্বর 25 ইনটেক ধরতে চাই। গ্যাপে কি কোনো সমস্যা হবে? গ্যাপে কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু এটা এইচএসসি এবং এইচএসসির পরেই গ্যাপ,
আপনাকে যে কোনো ইউনিভার্সিটি জিজ্ঞেস করতে পারে আপনি কি করছিলেন আর কি এই সময়টাতে। আপনি তখন এক্সপ্লেন করবেন যে এইচএসসি পরে আপনার এই ধরনের কিছু স্কিলফুল জায়গাতে আপনি কাজ করেছেন। যদি বলতে চাই আপনি অনার্স কমপ্লিট না করে কাজে কেন ঢুকছেন, একটা কিছু অজুহাত বের করেন যে সমাজ সেবায় ঢুকছেন, এই ধরনের একটা পজিটিভ কিছু অজুহাত বের করেন। বললেন না যে আমার বাবা গরিব আর পড়তে পারি নাই। আবদুল্লাহ লিখছেন এইচএসসি 21 ব্যাচ, জিপিএ 5, এসএসসি জিপিএ 5, আইএলটিএস দিব কয়েকদিনের মধ্যে, আমি কি আমেরিকা অ্যাপ্লাই করতে পারবো? ভাই অ্যাপ্লাই করার জন্য ওদের মিনিমাম যে রিকোয়ারমেন্ট 2.5 সামথিং এরকম থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কথা হলো আপনি কোথায় অ্যাপ্লাই করবেন, কেমনে করবেন, আপনার যোগ্যতা আছে কিনা। আইএলটিএসটা যদি আপনার আসলে ভালো হয়ে থাকে, যদি ওইখানে আপনি 6.5 এর উপরে পেয়ে থাকেন, অনার্সের ক্ষেত্রে আইএলটিএসটা একটু জরুরি হয়। যদি আপনার আইএলটিএস আসলে ভালো থাকে, 7 পয়েন্ট যদি পেয়ে থাকেন, তাহলে যারা 6.5 পেয়েছে তাদের থেকে তো আপনি আগে আছেন, সেই ক্ষেত্রে ওরা আপনাকে আগেই চুজ করবে। আর একটা বিষয়, এদের অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে সাধারণত জানুয়ারিতে, বেশিরভাগ ইউনিভার্সিটির শেষ হয়ে যায়। যদি কেউ আপনারা আগে আবেদন করেন, আগে যোগাযোগ করেন, তাহলে আপনাকে এরা স্কলারশিপ কিংবা অন ক্যাম্পাস জব এই ধরনের ক্ষেত্রে আপনাকে একটু সুযোগ বেশি দেয়। তো আপনারা অলরেডি দেরি করে ফেলছেন। এই বছর না পারেন, পরের বছর অবশ্যই যত আগে পারা যায় চেষ্টা করবেন। ব্যাংক জব এক্সপিরিয়েন্স নিয়ে উইদাউট রিসার্চে কি পিএইচডি পসিবল? কথা হচ্ছে পিএইচডি করার ইচ্ছা যাদের আছে তারা মাঝে মাঝে একটু কি বলবো, এখানে ওখানে দুই একটা জিনিস পাবলিশ একটু কইরেন। কিন্তু এখন যারা একেবারে বিপদে পড়ে গেছেন তাদের জন্য বলি যে আপনার পাবলিকেশন ছাড়াও এখানে পিএইচডি পায়, এখানে তারা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেয়ে আসে, পরের বছর থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করে। হতাশ হওয়ার কিছু নাই, আপনার রেজাল্ট ভালো থাকলে আর আপনার এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে আপনি এখানে পিএইচডি করতে আসতে পারেন। ফারদেন অর্পণ লিখছেন বিএসসি সিএসসি থেকে 2.95, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 3 বছরের। এই ধরনের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এইটা হচ্ছে বেস্ট। তো আপনি এই এক্সপিরিয়েন্স নিয়ে ইউনিভার্সিটিতে আবেদন করেন। ইউনিভার্সিটিগুলো এইরকম এক্সপিরিয়েন্সড এবং স্কিলড লোকজনকেই খোঁজে। তো আপনার যেহেতু স্কিল আছে, সাধারণ স্টুডেন্টের থেকে আপনি আগায় থাকবেন। রেজাল্ট 3 পয়েন্টের কাছাকাছি, 3 পয়েন্টের নিচে আসে, এটা একটা বড় নেগেটিভ বিষয়। কিন্তু আপনি আইএলটিএসে যদি একটু ভালো রেজাল্ট করে আগায় থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আবার অন্য স্টুডেন্টের থেকে আপনি আগায় থাকবেন। তো আপনাকে নেওয়ার সম্ভাবনা, আপনাকে একটা স্কলারশিপ দেওয়ার সম্ভাবনা আছে। গত 2 দিন আগে এখানে নিউ অর্লিন্সে একটা টেরর অ্যাটাক হয়। আমার একটা ভিডিওই তারা পেয়েছে, যেটা ওই অ্যাটাক হওয়ার আগে এই স্ট্রিটের কি অবস্থা ছিল সেইটা ওইখান থেকেই শুধু দেখা যায়। তো আমার অনেকগুলো ছবিও তোলা ছিল। আমাকে ইন্টারন্যাশনালি যত রিনাউন্ড নিউজ চ্যানেল আছে মনে হয় অধিকাংশগুলোই আমাকে কন্ট্যাক্ট করে। স্কাই নিউজে আমার প্রায় 6 মিনিটের একটা লাইভে ছিল, ওরা লাইভ ইন্টারভিউ নিয়েছে, আমার তোলা ছবিগুলো ওরা ওইখানে দেখাইছে। এইরকম নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, যুক্তরাজ্য, এমনকি ফিলিপাইন্সের থেকেও আমাকে ইন্টারভিউ নিছে। এইগুলো করতে করতে একরকম তো মানসিকভাবে একটু তাড়াহুড়া, ব্যস্ততা, মন খারাপ থাকেই। এরপরেও এখন বসছি, বাইরে কি যাওয়ার মতন আজকে আর সুযোগ নাই। তাছাড়া কম্পিউটারের সামনে বসছি যাতে একে একে আপনাদের কি কি প্রশ্ন আছে। আজকের কথা হলো আমি চেষ্টা করব আপনারা যত প্রশ্ন করেছেন এইগুলো আমি আগে পরিষ্কার করে একে একে বুঝাই দিই।